সংস্কার আন্দোলন নিয়ে আমি প্রথম পর্বের ভিডিও বানিয়েছি। আজকে হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমি শুরু করব যে ৮ এপ্রিলের আন্দোলনের পরে যখন আরিফ টিয়ার শেলের আঘাতে লুটে পড়লো, তারপরে আমরা হচ্ছে ওকে স্বাভাবিক করার জন্য আগুনে ধরলাম। তারপরে কিন্তু আমরা যেহেতু প্রথম বর্ষের স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ভয় পেলেও কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা চেষ্টা করতেছিলাম যে কীভাবে এটার সাথে এনগেজ হওয়া যায়। আর যেহেতু আমাদের যারা সিনিয়র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম ছিল ওই সময় যে ইমিডিয়েট সিনিয়ররা যা বলবে সেটা শুনতে হবে, ইমিডিয়েট সিনিয়রদের উপরে কখনোই যাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম এবং প্রধান রুল। তো যাই হোক, ইমিডিয়েট সিনিয়র তার মানে সে আমাদের চেয়ে 1 বছরে একটু হলেও বেশি বুঝে, এটাই মনে করা হতো। তো ওনারা সবসময় সরকারের পক্ষে থাকতো, কিন্তু কোটা সংস্কার আন্দোলনের থাকলো না। অনেকের নাম মনে করতে পারি, ওই সময় ছাত্রলীগ করতো শিপন ভাই হচ্ছে লাঠি নিয়ে প্রথম, আমার যতটুকু মনে পড়ে, শিপন ভাই 71 হলের গণরুমে, তখন কিন্তু সেকেন্ড ইয়ারের অনেকেই গণরুমে থাকতো। তারপরও শিপন ভাই লাঠি নিয়ে বের হলো যে আজকে আন্দোলনে যাবে, এরকমটা হয়েছিল। পরে আরও আস্তে আস্তে যখন ওনারা সমর্থন দিল, আমরাও তখন মোটামুটি সমর্থন দিতেই তো বাধ্য। আমাদের মধ্যে যারা নেতা ছিল, ওরা যাদের কোটা ছিল, তারাও এখন সমর্থন দিতে বাধ্য। তো ওরাও আন্দোলনে গিয়েছিল। তো ওদের ভূমিকাটা ছিল হচ্ছে গুপ্তচর বৃত্তির মতো, গুপ্তচর বৃত্তি করতো, মানে নেতাকে এসে খবর দিত কি ভূমিকা পালন করতেছে। এগুলা হচ্ছে জীবনের একটা আমার একজন বন্ধু আছে এরকম, আমি নামটা বলবো কিনা জানি না, হচ্ছে ওর কোটা ছিল, চিনবে অনেকেই, ধ্রুব। আচ্ছা, যাই হোক, ও এই ধরনের ভূমিকা পালন করেছিল বলে আমার ধারণা। যাই হোক, আর কিছু ছিল, কোটা ছিল না, কিন্তু ওরা হচ্ছে সরকারের প্রতি অনুগত ছিল। ওরা এখনও ছাত্রলীগ করে, সরকার পতন হওয়ার পরেও 5 আগস্টের পরও নিয়মিত অব্যাহতভাবে পোস্ট করে। ওদের হিসাব তো আমাদের কাছে করলে হবে না। এগুলো 2 পর্বের একটা বিষয়। এখানে বললাম তো পরিস্থিতি জটিল হচ্ছে, আরও ক্রমাগত জটিল হচ্ছে। এর মধ্যে 3 তারিখগুলো আমার ঠিকভাবে মনে নেই, এই জন্যই তো আমি ভিডিওটা বানাচ্ছি যে আমার তারিখগুলো ঠিকভাবে মনে নেই, হয়তো আস্তে আস্তে আরও ভুলে যাব। একটা বিষয় বলছি যে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 26-এর কোটা সংস্কার আন্দোলন, কোটা রিফর্ম আন্দোলন বা জুলাই আপরাইজিংয়ের যে বিষয়টা আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে, যে সাংবাদিকরা কিন্তু আমাদেরকে অব্যাহতভাবে সমর্থন দিয়েছে, এবং প্রথম আলোও হচ্ছে আমাদেরকে অব্যাহতভাবে সমর্থন দিয়েছে। প্রথম আলো আওয়ামী ঘরানার পত্রিকা, এটা মানতে হবে, কিন্তু সমর্থন দিয়েছে। ডেইলি স্টার সমর্থন দিয়েছে, এবং ওরা হচ্ছে আমাদের ইমেজ যেন ক্ষুণ্ণ না হয় এভাবেই নিউজটা করেছে। যেমন একটা ঘটনা আমার মনে পড়ে, আমরা হচ্ছে 9 তারিখ কিংবা 10 তারিখের দিকে আমাদের দায়িত্ব ছিল যেন কেউ মধুতে জড়ো হইতে না পারে ছাত্রলীগের। তো আমরা যারা বাইরে থেকে আসতেছে বহিরাগত ক্যাম্পাসের দিকে, তাদেরকে আটক করতেছিলাম। এমন মানে আমিই ছিলাম শাহবাগে। তো জিজ্ঞাসা করতেছিলাম যে কোথায় যাবে, যদি বলে মেডিকেল বা অন্য কোনো প্লেস, মধু বাদে তাহলে, বা টিএসসি বাদে, এই ধরনের যেগুলো হচ্ছে ছাত্রলীগের সাথে কানেক্টেড, এরকম কোনো স্থান বললে আমরা আটক করতাম, ধরে পিটুনি দিতাম ওই দিন। তো হচ্ছে দেখা গেল একজন বলে ফেলছে ডাইরেক্ট যে মধুতে যাবে, সাথে সাথে যে মাইটটা দিছি, মানে অবস্থা খারাপ। তো নিউজটা হয়েছে যে আন্দোলনকারীদেরকে পিটাইছে, মানে আন্দোলনকারী আমরা পিটাইলাম ওই ছাত্রলীগারকে, কিন্তু নিউজ হলো ছাত্রলীগেরই ও পিটাইতে গেছিলো, তারপরে মাইর খাইছে, এরকম একটা নিউজ হলো। আমি দেখলাম এরকম একটা ঘটনা ঘটেছিল এফ রহমান হলের সামনে, ওইখানেও উল্টা নিউজ হয়েছে। তো যাই হোক, ওরা আমাদেরকে কোনো না কোনোভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করেছে।
পরে সবচেয়ে বড় কথা হচ্ছে মিডিয়া কাভারেজ দিয়েছে ডেইলি ক্যাম্পাস 26শে জুলাই গণ অভ্যুত্থানে বেশ ভালো ভূমিকা পালন করেছে। যমুনা টিভি তো ছিলই। তো যাই হোক, আমি এখন যেহেতু 18 কোটা সংস্কার নিয়ে আলাপ করতেছি, তো এটার উপরে আমি অত বেশি ফোকাস করতেছি না। 26-এর উপরে আলাদাভাবে বলবো। এটা একটা ফ্যাক্ট ছিল। তারপর ছড়িয়ে পড়লো যে 18 কোটা সংস্কার আন্দোলনে যে সুফিয়া কামাল হলে এক আপুকে মেরে মানে অবস্থা খারাপ করে ফেলেছে, রক্তের ছবি। আমার মোবাইল ছিল না, হ্যাঁ মানে স্মার্টফোন ছিল না, আমি জানি না। আমি বুঝছি যে কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে। পরে বন্ধুরা জানাইছে আমাকে কোথায়। পরে আমরা নিচে গেলাম, পরিস্থিতি খুবই শুনশান। ক্যাম্পাসে সাধারণত একদম মানে সারা রাতই তো মানুষ থাকে। এখনকার মতো কিন্তু ক্যাম্পাস ছিল না। এখন আমাদের সময় ক্যাম্পাসে ঢুকতে বের হতে কোনো অনুমতি নিতে হতো না। এখন যেটা আমি দেখলাম যে রিসেন্ট ঢুকতে বের হতে অনুমতি নিতে হচ্ছে। যাই হোক, তো এটা দেখলাম পরিস্থিতি কি, এটা অবজার্ভ করানোর জন্য গেছিলাম। ওই সময় দেখলাম যে ঢাকা কলেজ ছাত্রলীগ সবচেয়ে বেশি মানে ভয়াবহ ভূমিকা পালন করেছে। ওদের কাছে অস্ত্র ছিল, লাঠি ছিল, রড ছিল। ওরা ওগুলো নিয়ে হচ্ছে ইয়েতে এসেছিল, কী বলে, সূর্য সেন হল ক্যাফেটেরিয়া, যেটা বাইরের ওইটাতে। এবং ওইখানে আমি সামনে এগিয়ে যেতে পারি নাই। এই জন্যে তখন হচ্ছে সূর্য সেন হল ক্যাফেটেরিয়া এগিয়ে যেতে পারিনি, কারণ দেখতেছিলাম সব হচ্ছে ছাত্রলীগের দখলে। তো ছাত্রলীগের যেহেতু দখলে, তো আমার তো আর কিছু করার নেই, এখানে গেলে আমি মাইর খাবো। তো আমি ক্যাফেটেরিয়ার ভিতর ঢুকে দেখি এখানেও ভয়াবহ বিপদ। এখানে ওই শর্ট গান নিয়ে একজন আসছে। তো তখন তার কিছু করার নেই, আমি নিরাপদে পিছু হটলাম। দেখলাম কোন বন্ধু পোস্ট দিছে আমি জানি না, তখন এত ফেসবুক মানে ছিল না। আমি জাস্ট বাটন মোবাইলে পড়ছি, এত তো মনে রাখিনি। তো একটাই খালি পড়লাম যে আমার চেনা পরিচিত বন্ধুদের মধ্যে যে মায়ের পেট ছাড়া আর কোথাও পৃথিবীতে নিরাপদ নাই ওই সময়ই। তো যাই হোক, তারপরে আসলাম, যাই হোক মর্তুজাকে ওনার বিষয়টা জানানো হলো। তো ও ছাত্রলীগ করতো না ওই সময়, যেহেতু ওর পোস্ট ছিল না। আর ওই সময় আমরা যখন ঢুকছি কমিটি দেয় নাই। তা কী বলে, ওই সময় হচ্ছে কিন্তু মিছিলে স্লোগান দিয়ে মানে আমাদেরকে যেহেতু ম্যান্ডেটরি মিছিলে যেতে হতো, স্লোগান দিতে হইতো, না দিলে তো মায়ের। সো আমরা মোটামুটি সবাই মিছিলে স্লোগান দিতে পারতাম। এটা অবশ্য আমাদের জুলাই অভ্যুত্থানে কাজে লাগছে। এটা বলবো না পরে কোনো এক সময় যে কীভাবে আমি হঠাৎ করে আমার হাতে নেতৃত্ব বলবো না, যে আমার কাছে দায়ভার পড়ে গেল যে এখন মিছিলে স্লোগান দেওয়ার মতো কেউ নেই, তো আমি পারতেছি। এটা হচ্ছে যেদিন আবু সাইদ মারা যায় সেদিন এই ঘটনাটা হয়েছিল। আচ্ছা যাই হোক, ওটা আমরা পরে বলবো 16 জুলাই। তো হচ্ছে আমি আমার জীবনের কথাটা বলতেছি, কারণ এখানে তো আমাকে আমার জীবনের কথাটাই বলতে হবে। এখানে তো আমি আর অন্য কিছু বলতে পারি না। তো মর্তুজা হচ্ছে বিজয় একাত্তর হলে ওইখানে ও স্লোগান দিয়ে আস্তে আস্তে নামাতে শুরু করলো সবাইকে। তখন হচ্ছে দু একজন আমরা ছিলাম ফার্স্ট ইয়ারের মাত্র কয়েকজন, আমাদের এবার বেশি সাহস। আর কারণ ফার্স্ট ইয়ারে সাহস হওয়ার আরেকটা কারণ ছিল, আবার সাহস ছিলও না। ফার্স্ট ইয়ারে ভুল করলে এত বেশি মানে আরও কম শাস্তি হবে, এটা একটা সাহস ছিল। আর আমাদের আবেগ আমরা থাকবো না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে সুফিয়া কামাল হলে। তখন আস্তে আস্তে স্লোগান দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ফার্স্ট ইয়ার 2 তলা থেকে 3 তলা থেকে একদম 11 তলা থেকে যখন আরও 10-15 জন হয়ে গেল, নামলো, তখন আর কে নামছে কে নামেনি এগুলো তো আর ডিটেক্ট করা সম্ভব না। তখন আমরা জোরে জোরে স্লোগান দিয়ে চারপাশে ঘুরে ঘুরে স্লোগান দিয়ে হচ্ছে থালি বাজাইতে সবাইকে নামাইছি। যখন এটা ভর্তি হয়ে গেছে, তখন আমরা বের হয়ে ক্রস তো করতে দিবে না নয়ন ভাই, কারণ নয়ন ভাইয়ের উপর তো দায়ভার আছে। তো কি আর করবো, নয়ন ভাই তখন মানে কোনোভাবে পার হতে দিবে না। কিন্তু আমরা পার হবো যেহেতু, তখন আমরা হচ্ছে আমাদের যারা সিনিয়র ছিল তখন ওনাদেরকে সামনে দিলাম। ওনারা নয়ন ভাইয়েরও সিনিয়র হবে বা নয়ন ভাইয়ের বেস্টমেট।
তো ভাইরা যে বলতেছে, ভাই না তোর হাতে পায়ে ধরি, তুই গেট খুলে দে। এখন এত বড় হলে এত এত মানুষ জমা হয়েছে, বাধ্য খুলে দিতে। তো ভাই যেহেতু মানে মেনটেন করে চলতে হয় রাজনীতি, তো ভাইয়ের সাথে সাথে আবিদ আল হাসান ভাইকে ফোন দিছে। নয়ন ভাই কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আমি ভাই বলতেছি, মানে ভাই বলে বলে অভ্যস্ত হয়েছি যেহেতু, এই জন্যেই ভাই বলতেছি। তো হচ্ছে আবিদ আল হাসান ভাইকে ফোন দিল। আবিদ আল হাসান ভাই কি বললো জানি না, তা বুঝতে পারলাম যে ছেড়ে দিতে বললো, এখানে আর কিছু করা যাবে না। সো উনি ছেড়ে দিল। আমরা ছেড়ে দিল, উনি নামতেই পারেনি। তাতে আমরা গেট ভেঙে একদম হয়ে গেছি, বের হয়ে গেছি। মানে উনি গেটের একদম একদম মাথায়, বিজয় একাত্তর হলের মাথায় বসেছিল। তো ওনাকে মানে বের হতে গেলে ওনাকে ফেলে দিয়ে ওখান থেকে যাইতে হবে। আর উনি তো হচ্ছে সেক্রেটারি, কিন্তু সভাপতি ছিল আমার ডিপার্টমেন্টেরই ফকির রাসেল। ওনার এত ভূমিকা ছিল না, রাজনীতি এত ভালো বুঝতো না, ভালো কোথাও বলতে পারতো না, ইভেন কি ভালো করে হাঁটতেও পারতো না। ছাত্রলীগের পরবর্তীতে ভালো পদ পায়নি। তো ফকির রাসেলের হচ্ছে এইটাই। আর নয়ন ভাই পরবর্তীতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে কি জানি একটা পদে ঢুকছিল। পরে জুলাই অভ্যুত্থানে বাড়াবাড়ি করতে যেয়ে হচ্ছে পদটা হারাইছে। যাই হোক, ইটস নট ম্যাটার। পদ হারায়নি, মনে হয় কিছু একটা হয়েছে, চাকরি ওএসডি হয়েছে কিছু একটা। তো এরকম গেল। নেক্সট তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে একদম বিজয় একাত্তর হল থেকে সর্ববৃহৎ মিছিলটা নিয়ে আমরা চলে গেলাম সুফিয়া কামাল হলে। আর আমাদের সাথে কোনো হল যেতে পারছিল কিনা জানি না, ওরা সব টাইট মানে বাধা ছিল। আর আমরা ছিলাম হচ্ছে প্রশাসনের অধীনে থাকার কারণে আমাদের এত টাইট ছিল না। আমাদের এখানে ছাত্রলীগের রাজনীতি ছিল, কিন্তু আমাদের মানে ডিসিশন মেকিংয়ে আমরা কিছুটা হলেও স্বাধীন ছিলাম। আমাদের এত গেস্ট রুম করার দরকার ছিল না। অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে আমাদের হলে একসাথে 150, 200, 300 জনের অ্যাটাচড বা আরও বেশি জনের অ্যাটাচড পড়তো। তো এতগুলো স্টুডেন্ট যেহেতু অ্যাটাচ পড়তেছে, তাহলে আমরা যখন গেস্ট রুমে যেতাম 150 জনের তো আর গেস্ট রুম নেওয়া যায় না 2 ঘন্টায়। স্বাভাবিকভাবে আমাদের এত দায়বদ্ধতা ছিল না। ঠিক আছে, এ হচ্ছে বিষয়টা। তারপর আমরা গেলাম সুফিয়া কামাল হলে গেলাম। ওই সময় আমি যখন গেলাম দেখলাম যে ভাইরা হচ্ছে হাতে, মানে আমি যেহেতু মিছিলের প্রথমে থাকবো না স্বাভাবিকভাবেই, ফার্স্ট ইয়ার যেহেতু আমার, আর এত নেই, বুঝিও না রাজনীতি। 4 মাস, তখন 4 মাস হয় নেই, তারও কম সময়। তো আমি গেলাম, যাওয়ার সময় দেখলাম যে হাতে হাত রেখে ছেলেরা দাঁড়িয়ে গেছে, আর মেয়েরা হচ্ছে পানি সাপ্লাই দিচ্ছে আমাদেরকে। আর হচ্ছে দেখলাম যে ওই সময় নূর আর রাশেদ ভাই আসলো, গাড়িতে চলে আসছে। আমরা সাথে সাথেই প্রশ্ন তুললাম, মানে বড় ভাইয়ের তুললাম। আমি তো নীরব দর্শক, ওই সময় তো আমার কোনো রোল নেই। তো যে তারা কেন গাড়িতে চলে আসবে, তাদের এত টাকা পয়সা হলো কোথায়? তখন বললো যে একজন গাড়ি দিয়েছে। মানে আমরা তাদের উদ্দেশ্যটা সৎ কিনা এটা নিয়ে প্রশ্ন তুললাম। এই গেল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলতে থাকি, যেটা মনে পড়তেছে ওইটাই বলার সময়। আচ্ছা, এরপরে হচ্ছে ভিসির বাড়িতে আগুন দিল। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ভিসির বাড়িতে যখন আগুন দিল, তখন হচ্ছে তার আগে কিন্তু মারামারি হয়েছে, ব্যাপক মারামারি। রোকেয়া হলের সামনে মারামারিটা হয়েছে। ওই মারামারিতে হচ্ছে 2টা পক্ষ ছিল। আমার বন্ধু কাশেম আন্দোলনকারীদের পক্ষ হয়ে মারামারি করছিল। আমি ওই সময় উপস্থিত ছিলাম না। কাশেমের ভূমিকা অনেক কাশেম কি বলবো, ও আসলে শিবির, এটাই ছাত্রলীগ করতো। ছাত্র দলের প্রতি ওর ভালোবাসা কখনো দেখেছি বলে মনে হয় না। তবে ডাকসু নির্বাচনের সময় আমরা কিন্তু ছাত্র দলকে ভোট দিয়েছি, এটা আমাদের জন্য একটা ও ভোট দিয়েছে। আর আমরা 3জন ছিলাম, আমি আর সোহাইব, আমরা 2জন তো পরবর্তীতেও ছাত্র দলের পক্ষেই। আর ও হচ্ছে পরে বলতে এখন তো আর ওর ডিসিশন নেয় না, মানে কোনো নেই।
কিন্তু যেহেতু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়ে আসে তারা হচ্ছে শিবিরে একটু হলেও সফট কর্নার থাকে, অনেকেই থাকে না কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এটা একটা ইন জেনারেল আমার মতামত। যাই হোক, তো প্রয়োজনীয় কথা বলতেছি নাকি না? আচ্ছা, তো যখন হলো মারামারি, ওই সময় আমি উপস্থিত ছিলাম না, আমি ছিলাম হলে। তো হলে ছিলাম, হলে ছিলাম বলতে কি আমার দাড়ি ছিল, আমি খুব চাপে ছিলাম, সবসময় চাপে থাকি, কখন যে শিবির বলে মারে দেয় বা কি হয় না হয়, এই জন্য খুব চাপে থাকি। তো হলে আমি ছিলাম, লেখাপড়াও করতাম। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি আন্দোলন থেকে আসে দেখি 4-5 জন বই পড়তেছে লাইব্রেরিতে, এই রিডিং রুমে। সেই 4-5 জনের প্রায় সবাই হুজুর, কারণ হয় ওরা চাপে পড়ে আসছেন, নতুবা চাপে পড়ে আসছে, মানে এখানে আর অন্য কোনো অপশন নেই। তা আমার ক্ষেত্রেও সেটাই হলো। দেন আমি মসজিদে ছিলাম মনে হয়, তা আমাকে ডেকে নিয়ে আসলো যে ভিসির অফিসে হামলা হয়েছে, এখন আমাদেরকে যাইতে হবে, আমাদের আর কোনো পরিস্থিতি নেই, আমাদেরকে যাইতে হবে। তখন রাত 2-3 বা এরকম কিছু একটা বাজে, আমি জানি না কয়টা বাজে। তো নয়ন ভাই ছাত্রলীগ করতে কিন্তু ভালো পরামর্শটাই দিত। তো বললো যে আমরা যাব, আমরা খালি দাঁড়িয়ে থাকবো, আমাদের কোনো কাজ নেই, মারামারি আমরা করবো না, আমরা পুলিশ সামনে থাকবে, আমরা পিছনে থাকবো, এটা বলে দিল। তো 10-12 জনের মতো বের হইলাম, লাঠি একটা হাতে নিলাম, নিয়ে শপথ করলাম, মানে মনে মনে নিয়ত করলাম যে যে কজন আছে চেনা পরিচিত, যে যদি মায়ের খাই তাহলে, মানে যদিও আন্দোলনকারীরা আমাদেরকে মাইর দেয়, আমরা মায়ের খাবো, কিন্তু আমরা মাইর দেবো না, এই নিয়ত করে গেলাম। যাইতে যাইতে বের হইলাম হল থেকে, বের হইতে হইতে সূর্য সেন ক্যাফেটেরিয়া পর্যন্ত যাইতেই আর নাই, আমরা শুধু 5-6 জন আছি, আর বাকিরা ওরা পিছনে। ভাই তো নেতা তো সামনে যাচ্ছে, আর পিছনে কী হচ্ছে অন্য তো দেখা, সবাই ভাগ দিয়ে দিয়েছে। আমরা মনে হয় 5-6 জনের মতো ছিলাম। গেলাম ভিসি চত্বরে, যে দেখি অনেক বড় বড় অফিসারের গাড়ি আসছে, ওরা কি পরামর্শ করতেছে আমরা তো জানি না, এত ছোট মানুষ। দাঁড়ায় আছি, নয়ন ভাইয়া দাঁড়ায় আছে, নয়ন ভাইয়ের পিছনে দাঁড়ায় আছি, যেহেতু হোল সেক্রেটারি, যেগুলা আমাদেরকে হুজুর মুজুর পাইছে, মানে আমরা যারা আন্দোলনে যাই নাই ভয় যে গেলে কি হয় না হয়, মানে আন্দোলনে গেছিলাম, কিন্তু ওই সময় এত মারামারি চলতেছে, আমার মোবাইল ছিল না, আমি জানি না। আর অনেকেই মোবাইল টোবাইল দেখে হয়তো মসজিদে আশ্রয় নিছে, যে মসজিদে ডাকতে যায় না, মসজিদে যে ডাকছে আর কি করার। তো মসজিদে যে অনেকে আবার তাহাজ্জুদ নামাজ পড়তে গেছে, অনেকে এশার নামাজ পড়তে গেছে, মানে এরকম